মাজার মধ্যে শহীদে আমার মাজা অবশ্য কইরা আমার পুরুষাঙ্গ কেটে দেয়। আমার বাবা বরিশাল জজ কোর্টের উকিল, নাম হয়েছে রহম আলী সিকদার। স্যাটেলাইট যুগে যখন আপনারা ইন্টারনেট সারা পৃথিবীকে দেখেন, আমরা এখনো মাছ চেয়ে খাই, চাল চেয়ে খাই। কিছু কিছু মানুষজন এরকম মনে করে যে মনে হয় একটু ছোঁয়া দিলেই মনে হয় এরাও হিজড়া হয়ে যাবে। আয় বেঁচে থাক, সুখে থাক, রোগ বালাই দূর হোক, শত্রুর মুখ তুতে হোক, আর বিদ্যা বুদ্ধি হোক, জজ ব্যারিস্টার হোক। দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি সময়ের অসঙ্গতি অনুষ্ঠানে। সমাজের বিভিন্ন ধরনের অসঙ্গতি তুলে ধরাই এই আয়োজনের আমাদের লক্ষ্য। কাউকে হেয় করা বা ছোট করা মোটেও কিন্তু আমাদের এই আয়োজনের উদ্দেশ্য নয়। আর আপনারা এরই মাঝে বুঝতে সক্ষম হয়েছেন আমাদের এ পর্বে কি থাকছে। আমাদের প্রথম পর্বের বিষয় হচ্ছে তৃতীয় লিঙ্গ সমাচার। যে নামেই তাদেরকে ডাকা হোক না কেন, এই সমাজের 5টি মানুষের মতোই কিন্তু তাদের জন্ম, কিন্তু শুধুমাত্র প্রজনন প্রতিবন্ধতা তাদেরকে করেছে এই সমাজ, এই পরিবার বিচ্ছিন্ন। আর তাই তারা ভালোবাসাহীন বিস্ময় জীবনে নিজেদের মতো করে তৈরি করেছে নিজস্ব সমাজ ব্যবস্থা, যেখানে রয়েছে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা। আপনাদের নিজেদের মধ্যে যোগাযোগের জন্য কিন্তু একটা বিশেষ ধরনের ভাষা আছে। এই ভাষাটার নাম কি বা কিভাবে আপনারা শিখেছেন? এই ভাষাটার নাম হলো আমাদের উল্টি ভাষা। উল্টি ভাষা। আজকে টাকনি লাগবে, বাংলা জামায়াত। আমার নাম হলো আলমগীর হোসেন রিনা হিজরা। আলমগীর হোসেন রিনা হিজরা, এই গুরুমা হয়ে ওঠার বিষয়টি কেমন ছিল বা কিভাবে গুরুমা হয়ে উঠলেন? এই তো হিজরাদের নিয়ে মানে কাজকর্ম করতেছি। আপনাকে অবলম্বন করে বাকি যারা আছে তারা আর কি চলাফেরা করে। আমাদের ভিতরে নিয়ম আছে, আমার মানে বাবা মা ভাই বোন সবই পর হয়ে যায় যখন নাকি গুরুমাকে পাওয়া যায়। তো ওইভাবে আমার একটা ভিন্ন মানুষ হয়ে আমরা আমার গুরুমার সাথেই জড়িয়ে আছি। আমার বাবা বরিশাল জজ কোর্টের উকিল, নাম হয়েছে রহম আলী সিকদার। উনি কি এখনো ওকালতি পেশায় আছেন কিনা? না, উনি মারা গেছে। একজন আইনজীবীর সন্তান হয়ে 7 বছর বয়সে ঘর ছাড়তে হলো। আমার বাবার ভালোবাসা কোনোদিন আমি পাইনি, আমার মার ভালোবাসা আমি পাইনি। আমার বড় 4টা বোন আছে, বোনের বিয়ে হয় না, বলে তোদের ঘরে হিজলা জন্ম হয়েছে, তোর বাবায় পাপ করছে, তোর আম্মা পাপ করছে, তাই তোদের ঘরে হিজলা জন্ম হয়েছে। আসলে তো এটা আমার বাপ মার কোনো দোষ নেই। কেউ বাপ মা কি কেউ চায়? একটা সন্তান কি কোনোদিন বাপ মা তৈরি করতে পারে? কখনো না। আল্লাহর দেওয়া দান। আল্লাহ আমাকে যেরকম সৃষ্টি করছে আমি সেই রকমই এই পৃথিবীতে আসছি।
আমার ভিতরে এটার ভিতরে কোনো হাত নেই। যখন আমার বসটা বের হয়ে গেল আর আমি বুঝতে চেষ্টা করলাম, তখন আমার বাপ মায় বুঝতে যে এ আসলে ছেলে না, এ আসলে হিজলা, মানে কি এরে আল্লাহ বানাইছি এরকমের। আমার বোনের বিয়ে আসছে, তখন বিয়ে আসার পর আমার বোনের বলে ওর ঘরে নাকি হিজলা আছে, ওর একটা হিজলা আছে, ওই মেয়েটাও হিজলা, তো ওরে বিয়ে করবেন কি? আমার বড় বোনের বিয়ে ভেঙে গেল। আমার কি ভুল? আমি কি এই পৃথিবীতে জন্ম হয়ে কি আমি কি এই ভুল করেছি? একটা সিদ্ধান্ত নিলাম যে জায়গায় আমার দু চোখ আমি সে জায়গায় যাব। তাই আমি লঞ্চে চড়ে, বরিশাল থেকে আমি লঞ্চে চড়ছি, লঞ্চে চড়ে ঢাকা এসে পড়ছি। ঢাকা এসে লঞ্চঘাট আমি 2 দিন শুয়েছিলাম, রাস্তায় বিছনার উপরে একটা চাদর লেসে আমি শুয়েছিলাম। তখন ওখান দিয়ে দেই হিজলারা যাইতে আছে, হিজলাগুলোর সাথে আমি বলছি আপনারা আমাকে নিবেন? তোকে নিয়ে আমি কি করব? আমি কি আমিও একটা আপনার মতন প্রতীক, আপনার কাছে আমার রাখেন। তাই আমার হিজলামে আমার জায়গা দিল কালীগঞ্জ। আমি কালীগঞ্জ 2-3 মাস থাকার পর সব কিছু বোঝার পর আমি মৌসুমী হিজলার ঘরে চলে আসলাম। তিনি আমাকে অনেক আদর দিল, এমন আদর দিল যা বাপ মায়ের ভালোবাসা আমাকে দেয়নি। হিজলা বলে এমন ঘৃণা করে, একটা ছবি দেখতে গেলেও সেখানেও আমরা কোনো দাম পাই না। হাজার মেয়েরা যায়, খারাপ মেয়েদের দাম দেয়, আমরা হিজলা বলে আমাদের কোনো দাম দেয় না। এটা কি হয় বলেন? আমিও তো মানুষ তৈরি, আমি কি নিজে নিজে আমার রূপটা তৈরি করছি? সমাজের আর 5টি অসঙ্গতির মতো তাদের মধ্যেও রয়েছে বিভিন্ন ধরনের অসঙ্গতি। তাদের কেউ কেউ জড়িয়ে পড়ছে বিভিন্ন অনৈতিক পেশায়, কেউ করছে সন্ত্রাসী কর্মকাণ্ড, কেউ বা জড়িয়ে যাচ্ছে যৌন পেশায়। ভালো ছেলেরা হিজলা সেজে ওরা কি করে, রাত্রে বের হয়, শাড়ি পরে, প্যান্ট পরে, তারপর বেলিশিয়াল লাগায়, এগুলো লাগাইয়া রাস্তায় বের হয়ে নেকাপ লাগাইয়া দাঁড়াই থাকে, ছেলেদের ধরে টাকা নিয়ে আসে। এগুলো আমাদের উপরে অভিযোগ আসা পড়ে আমরা যে হিজলা। কারণ আমরা হিজলা হলে আমরা এটা যদি করতাম তাহলে আমরা বাচ্চা নাচাবো কেন? তাহলে তো আমরা এটা করে খেতে পারতাম, তাহলে আমরা ছেলে হয়ে একটা মেয়ে বিয়ে করে পারতাম। অনেক পুরুষ মানুষ যারা কিনা হিজড়ার বেশ ধরে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, অনেক ক্ষেত্রে চাঁদাবাজির পর্যায়ে তারা যে করছে। একটা সময় কিন্তু এত বেশি হিজড়া দেখা যেত না, কিন্তু এখন কিন্তু ঢাকা শহর সহ অন্যান্য জায়গায় অনেক হিজড়া দেখা যায়। এই বিষয়ে আপনারা কি বলবেন? আসলে ভাইয়া এই বিষয়টা তো আমরা জানি না, আমরা তো আর এরিয়ার বাইরে কোথাও আমরা নোংরামি কোনো কিছু বুঝিও না, করিও না, এই ক্ষেত্রে আমরা এইটার বিষয়ে আমরা জানি। তাদের কিছু সংখ্যক হিজড়ার আচরণ কলুষিত করছে পুরো হিজড়া সমাজকে, আর সমাজের চোখে তারা হচ্ছেন অপরাধী। নাতিনটার জন্য ওদেরকে 10,000 টাকা দিতে হলো। ওরা এমন অবস্থা সৃষ্টি করছে যে আমাদেরকে দিতে বাধ্য করেছে। অবস্থাটা এই যে কাপড় চোপড় খুলে ফেলবে, এই বাচ্চারা নিয়ে ফেলে দেবে। কেউ যদি হিট করে তাহলে হিট করলে এরা লাখো লাখো কোত্থেকে জেনে চলে আসে, এমন অবস্থা হয় যেন এই এলাকাটা ওদেরই দখলে। আর ভাষার তো সীমাই নাই, এরকম হাততালি দিতে থাকে, মানে অশ্লীল ভাষা, অশ্লীল শব্দ যেগুলি সাধারণ বাচ্চারা শোনার উপযোগী না, আগে ছিল না। এখন যেভাবে করে আমার মনে হয় এদের কাপড় যদি খুলে দেখা হয়, চেক করা হয়, তাহলে দেখা যাবে বেশিরভাগই পুরুষ। এই বিষয়টা দেখা উচিত শুধুমাত্র জনসাধারণের নিরাপত্তার স্বার্থে। এটা এখন নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কিছু সংখ্যকে বিপদগামী এবং অসঙ্গতিপূর্ণ আচরণকারী হিজড়ার অপকর্মের দায় নিতে নারাজ প্রকৃত হিজড়া সমাজ। এরকম হচ্ছে এখন বর্তমানে, মানে রাস্তার ধারে ধারে অনেক ছেলেরা মেয়ে সেজে মানে এই ধরনের কাজকর্ম করে। এটাতে তাহলে তাদের যে গুরুমা, অর্থাৎ 2-1 হিজড়ার সহায়তায় পুরুষরা অবশ্যই আসছে মনে হয় বিষয়, কিছু হিজড়া সদস্য থাকছে এবং কিছু পুরুষ সদস্য, বিষয়টা এরকম কিনা? না, আমাদের মতন হিজড়ারা নাই, কিন্তু ওই ছেলেরা যে মেয়ে সেজা করে এটা আছে, কিন্তু এটা কোনো গুরুমা এটা মানে ইয়া করে না। অর্থাৎ এই বিষয়টা আসলেই সঠিক বলে আপনি বলতে চাচ্ছেন? জি। সংবাদপত্রে বা বিভিন্নভাবে দেখে থাকি আপনাদের মধ্যে বেশ কিছু অংশ টাকা তোলা বা এর বাইরে বিভিন্ন যৌন পেশায় সম্পৃক্ত হচ্ছে বা হয়ে যাচ্ছে। এই বিষয়টি আপনার কি মনে হয় সঠিক নাকি? না, আছে কিছু, কিন্তু আমাদের কাছে নেই এরা।
আচ্ছা আচ্ছা, অর্থাৎ আপনারা এই আমরা ধরনের এগুলা পছন্দ করি না আর আমরা এগুলা করিও না। বর্তমানে সরকারি উদ্যোগে হিজড়াদের মিলেছে নাগরিক হিসাবে স্বীকৃতি, সেই সঙ্গে তারাও তাদের সেই আদিকালের ব্যবসা থেকে ফিরে এসে শুরু করেছে চাকরি, ছোট ছোট ব্যবসা কিংবা মডেলিং কিংবা বিউটি পার্লারের মতো কাজ। এখন আমরা দেখব একটি ভিন্ন চিত্র। একজন হিজড়ার অভিযোগ, তাকে পুরুষ থেকে জোর করে অস্ত্রোপচারের মাধ্যমে হিজড়ায় রূপান্তরিত করা হয়েছে। তার নাকি একটি সন্তানও আছে। 99 সালে ঢাকা শহর এসে আমি হিমায়তপুর গার্মেন্টসে আমি চাকরি করি। ওই জায়গার থেকে একটা মেয়ের সাথে আমার সঙ্গ হয়, তারপরে আমি দেশে নিয়ে যাই, মা বাবার সাথে করে আমি বিয়ে শাদী করি। করার পরও এই যে আমার মেয়ে, শুক্রবার করে আমার গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ, বাসায় থাকি তো এই জন্য হিজড়ারা আসে যায়, কথাবার্তা বলি। তো একদিন বললো যে চলো আমাকে বাসায় ঘুরে আসো এনে। তা আমি গেলাম, আমারে বলছে কয় আমার গুরু মেডিকেলে চ একটু দেখে আসি। এই কথা বললে আমারে নিয়ে গেছে, নিয়ে যা বলছে যে তোমার শরীর অসুস্থ বা দুর্বল, তোমার একটা স্যালাইন দিলে তোমার শরীরটা একটু সুস্থ হবে বা একটু সবল হবে। এই জন্য আমার স্যালাইন দিয়ে মানে মাজার মধ্যে শুই দিয়ে আমার মাজা অবশ কইরা আমার পুরুষাঙ্গ কেটে দেয়। মেডিকেলে আপনার অস্ত্রোপচার বা অপারেশন করা হয়েছে, এটি কোন মেডিকেলে এবং কত সালে? যায় খুলনা ফুলতলা ভালো ভালো বেটা ছেলে মানুষের পুরুষাঙ্গ এই জায়গায় অপারেশন করে। একটা আছে ধামরাই, তারপরে আর একটা আছে মনে করো ঢাকা উত্তর বাড্ডা, তারপরে আর একটা আছে মানিকগঞ্জ। ডাক্তার ফোন দিলে টাকা হইলে ডাক্তার ঘরের মধ্যে আসিয়ে মানে কাজ সেরে ওরা টাকা নিয়ে চলে যায়। এখন বর্তমান আমি মনে করো দিশে হারাইয়া নিজের ভুল কইরে আমি মনে করো আজকে পথে পথে ঘুরতেছি। যতটুক বলছি, কোনো হিজড়ার যদি আমাকে আমার মেয়েকে যদি মেরে কারো আত্মা যদি শান্তি পায়, আমাকে মা বেটারে দুনিয়া থেকে সরাই দিও। আমি একটা কর্ম চাই, আমি আর চাই না যে হিজড়াদের ঘরে ঘরে যাই, মানুষের ঘরে ঘরে লাঞ্ছনা দুঃখ কষ্ট পাই, আমি চাই না। যদি এই দুইটা জীবন যদি কর্ম করে আমি যদি না বাঁচতে পারি, আর কি করব? রাস্তায় ঘাটে না খেয়ে মরবো। আমি দোয়া দান করি আল্লাহ বেঁচে থাকা ছেলের বাবা, ছেলের কোলে ছেলে হবে, মেয়ের কোলে মায়ের মন নবী রাসূল মিলাইয়া দিল সবরাতে জান্নাত বেঁচে থাকো সোনা জান। আল্লাহ বেঁচে থাকা ছেলের বাবা। হয়তো আমরা দাবি করি 2000 টাকা দাও না 200 টাকা নাও, বা ওই জায়গায় 500 টাকা আমাদেরকে দেয়। ওইটা নিয়ে আমরা যেমন 5 জন থাকলে গুরু মায়ের কিছু দিয়া তারপর আমরা ভাগযোগ করে নিয়ে এটা দিয়ে চলি। অনেকে অভিযোগ করেন কালেকশনের বিষয়টা বা বাচ্চা নাচানোর ক্ষেত্রে আপনারা অনেক সময় জোর জবরদস্তি করে থাকেন বা এরকম বিষয় কিন্তু শোনেন অভিযোগ ভাইয়া, করে। এটা হলো ভুল কথা। কেন না, এটা আপনি একটা জিনিস বিক্রি করতে গেলে চাইবেন 10 টাকা, কিন্তু জিনিসটা বিক্রি করবেন 4 টাকা। তা আমরাও তো প্যাডের ক্ষুধার জন্য আপনার কাছে বলি যে ভাইয়া আমগো 10টা টাকা দেন, আপনি হয়তো দেবেন খুশি হয়ে আমার 3 টাকা। তো চাওয়ার বেলা তো ভাইয়া কেউ চায় না, ওইটা হলো আমাদের একটা কপালের জন্য আমাদের দুর্নাম। এইগুলো দেখাইব ভাই, দেখাইব না এই সব কাছ থেকে 10,000 15,000 টাকা খাইব কাটায়। হ্যাঁ, সাংবাদিক এইগুলোই করে, রাত পাত্তা আইছি। মানে কাজ দিছে কেউ, কাজ দিলে করবা, কাজ দেয় না তো, হাত পাত্তা আইছে।
বাবা মারধর করে, ওরকম অত্যাচার করে, মা তো কিছু বলে না, মা তো বুঝে যে মনটা অন্যরকম। বড় বোন কলেজে পড়তো, তারপর ওনাকে মানুষের নানান কথা বলে, সমাজে মুখ দেখাতে পারে না, মানুষ খারাপ বলে না। আমাকে এরকমও দিন গেছে, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখছে। বর্দা ধরতো, মেজদা মারতো, মেজদা ধরতো, বর্দা মারতো। ওদের কথা ছিল মারলে আমি ঠিক হয়ে যাবো। আমি এক কাপড়ে বের হয়ে এসেছিলাম। মাকে বলেছিলাম আমি তোমাদের মুক্তি দিয়ে গেলাম, তোমাকে মুক্তি দিয়ে গেলাম, তুমি পাকঘরে বসে তোমাকে কাঁদতে হবে। আনন্দের বাচ্চা পালনা দোলে, আয় বেঁচে থাক, সুখে থাক, রোগ বালাই দূর হোক, শত্রুর মুখ থুতো পড়ুক, আর বিদ্যা বুদ্ধি হোক, জজ ব্যারিস্টার হোক, সোনার কলম কাটি নোক, মুখে নোক, বাবা মার নাম বজায় রাখো। আয় দোয়া করি আল্লাহ ভালো রাখো। আয় যাও, 2000 চাই না, 1500 চাই না, 500 টাকা দাও, যাও যাও। তুমি গরিব আছো, গরিব মতন থাকো, 500 টাকা দাও, আমরা খুশি হয়ে নিয়ে যাই। দাও দিয়ে দেবো। তো কলা গাছ ফেটে হয়নি বা মাটি ফেটেও হয়নি, আমি তো তাদের গর্ভের থেকে হয়েছি। আমি চাই যে আমি তাদের পরিচয় পাচ্ছি। এসব দেখে শুনে কি মনে হয় আপনাদের? সমাজ তাদের যা দিচ্ছে তার বিপরীতে তারা যে আচরণ করছে তা কি বড়ই অসঙ্গতিপূর্ণ? বেতন করে না তো, কাজ করে। সপ্তাহে একদিন আসে ওরা, এটা ওদের কোনো ধরতি নাই, আমরা যেটা দিই ওটাই নিয়ে যায় আর কি। দেই, এরা আসে, এরা অসহায়, কোনো কাজ কারবার করতে পারে না, বা এরা সমাজ তাদেরকে গ্রহণ করে না, সেই হিসেবে এরা কি না খাই থাকবে, এরা তো এইভাবেই টাকা ইনকাম। না জোর জবরদস্তি না, বলি যে এখন টাকা নাই, ওরা চলে যায়। ওরা যা দেয় তাই নিয়ে যায়, ওরা খুব ভালো করে, ব্যবহার খারাপ করে না, না যা দেয় তাই নিয়ে যায় ওরা। যারা আমরা নিজেরা উদ্বোধ দিয়ে দিই, তারা সপ্তাহে একদিন আসে, রবিবার হয়তো সোমবার আসবে একদিন, আমরা নিজে উদ্বোধে আমরা দিয়ে দিই, যা দেয় তারা তাই মেনে নিই। এটা ওরা একজনই, ওরা ঘুরে যায়, একদিন একাই আসে, এরা দুজন একদিন আসে, যা দেয় তাই নিয়ে যায়।
সরকার আমাদের জন্য কিছু করে তাহলে আমরা ওই কাজটা করব, ভালো হওয়ার চেষ্টা করবো। যেই করুক না কেন আমরা সব কাজেই করতে রাজি আছি, কিন্তু আমাদের তো এমন কোনো দায়িত্ব কেউ দেয় না, তা আমরা করতেও পারি না। আমি যদি একটা পাবলিকের কাছ থেকে টাকা আনতে যাই, তাদেরকে আমি সম্মান যদি জানিয়ে বলি ভাই আমাকে 5টা টাকা দেন, অবশ্যই তারা দেবে। কিন্তু আমি যদি তাদের কাছে বাজে বিহিত করি, অবশ্যই তারা আমার সাথে সেরকমটাই করবে। অ্যাকচুয়ালি আমি নিজে ঠিক তো জগৎ ঠিক, আমি আমার ভালোবাসা দিয়ে ওদের কাছ থেকে আনবো তো ভালো ব্যবহার পাবো, আর আমি খারাপভাবে আনলে ওরা আমাকে দিবে না, খারাপভাবে করবে। তো আশা করি পাবলিক আমাদের যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট আদর করে, যার ফলে আমরা পাবলিকের কাছে আমরা অনেক সব কিছু দিয়েই আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। ওরা বেশ ভালো আচরণ আমাদের সাথে করে। মাছের বাজারে যাওয়ার পর মাছালা বেটাগুলোকে সকালবেলা বা শীতের সকাল এরকম বালতি থেকে মাছের পানিগুলো, হাত ধোয়া পানিগুলো আমার মাথায় ঢেলে দিচ্ছে। মানে দোস্ত প্রতিদিন তো মাছ খাওয়া, মাছের পানি খাওয়া দেওয়া কেমন লাগে। শীতের সকাল ভোরবেলা সাজগোজ করে গেছে আপা। তখন আমার সাথে যে হিজড়াটা ছিল উনি বললো কি গতিয়া কিচ্ছু বলিস না, নানি মারবে মাছ নিয়ে না গেলে। তখন মাছালা বেটাটার হাত ধরে বললো পানি দিছিস দাদা, একটা মাছ দে। সর্দারনি তুই বুঝবো না, এটা একটা মাছ দাও ভাইয়া। এইভাবে করে আমাদের জীবিকা নির্বাহ করতে হয়। স্যাটেলাইট যুগে যখন আপনারা ইন্টারনেট সারা পৃথিবীকে দেখেন, আমরা এখনো মাছ চেয়ে খাই, চাল চেয়ে খাই। আমি হিজড়ে যখন হই তখন আমার নৈতিক পেশা এটা, যেটা আমি বাচ্চা না চেয়ে খাবো, সেটা আমার আদি যুগ থেকে এসেছে। আমাদের দাদা দাদি, তার দাদা দাদি, তার দাদা দাদি থেকে ওই হিজড়া সমাজের এটা পেয়ে আসছে, যার ফলে এটা আমরা আমাদের রক্তে অ্যাকচুয়ালি মিশে গেছে। বলতে গেলে যে আমাদের রক্তে মিশে গেছে, আমরা যত কোটিপতির সন্তান হই না কেন আমরা এই পথে আসতে হবে, ইভেন ওইটা চেয়ে খেতেই হবে। আসলে কি আমার জন্ম তার আমি নিজেতেই না, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্ম হয়েছে, তাই না? কানা হোক, ল্যাংড়া হোক, খুড়া হোক, সন্তান একটা পাগল সন্তানও কি বাবা মা ফালাইতে পারে? বাবা মার সাথে, মানে আমার বাবা নেই, মার সাথে পরিচয় আছে, কথাবার্তা হয়, যাওয়া আসা হয় মায়ের সাথে। অন্যান্য ভাইয়েরা অত পছন্দ করে না। বিছানায় যখন ঘুমাতে যাই রাতের বেলা, তখন তো এগুলো ঠিকই মনে পড়ে, তখন তো কষ্ট হয় যে আল্লাহ তাআলা আমাকে কি বানাইলো। একটা মেয়ে বানাইতো, একটা কানা ল্যাংড়া খুড়া হোক একটা ছেলে বানাইতো, হিজড়া কেন বানাইলো যার কোনো কুল কিনারা নাই, তাই না? এটা তো ভাবি মাঝে মধ্যে। আমি যেমন মুসলমান, আমার ধর্মে কিন্তু পরজন্ম বিশ্বাস করতে নাই, কিন্তু আমি নিজে মাঝে মধ্যে পরজন্ম বিশ্বাস করি যে আমি মনে হয় এর আগের জন্মে কোনো পাপ করছিলাম, খুব বড় একজন পাপী ছিলাম, এই জন্মে আমি হিজড়া হয়েছি। ঠিক আছে, এই জিনিসটা আমার খুব বিশ্বাস করতে মনে চায়। রেস্টুরেন্টে আর কি আমি আর আমার একটা হিজড়া বান্ধবী ইফতার খুলতে যাব আর কি। তো ওখানে রমজান মাসে তো আশেপাশের মানুষ দুই একজন আরও অনেক মানুষ ছিল খাওয়ার টেবিলে বসা, দুই একজন খুব রাগ ব্যবহার করা শুরু করে আমাদের, যারা হিজড়া মানুষ এরা আবার কেন ইফতারির সময় আসছে ইফতারি করতে, হ্যাঁ আমাদের এত সুন্দর একটা রেস্টুরেন্ট ওরা খেতে পারবে না। তো আবার দুই একজন ভালো মানুষ মানে পক্ষে ছিল, আমাদের কথা বলেছিল যে না থাক, এরাও তো মানুষ, এরা খাক, ইফতারি করুক, পরে যাক আর কি। কিছু কিছু মানুষজন এরকম মনে করে যে মনে একটু ছোঁয়া দিলেই মনে হয় এরাও হিজড়া হয়ে যাবে, হিজড়া একটু ছোঁয়া দিলে মনে হিজড়া হয়ে যায়। ঠিক আছে, এরকম আর কি আমাদের অনেক সমস্যা হয়। আমি মনে করি আমরা হিজড়া মানুষ, আমাদের কেউ মানে দেওয়ার মতো কিংবা কোনো চাকরির ব্যবস্থা এরকম কিন্তু এখনো নাই। আমরা কি করে খাবো, তাই না? এজন্য বাধ্য হয়ে আমাদের মানুষের কাছে 2 পয়সা চাইতে হয়, হাত পাততে হয়, ভিক্ষা করতে হয়। ঠিক আছে, এখন ভিক্ষা করার প্রক্রিয়াটা অনেকে হয়তো বা খারাপভাবে নেয়।
তারা যদি তাদের মেধা মনন যোগ্যতাকে কাজে লাগিয়ে চলে আসতে পারে মেইন স্ট্রিমের ধারায়, মানবতার যে জায়গাটি সেটি একটা বিরাট পরিবর্তন আসবে। একইভাবে পরিবর্তন করতে চান তখন সমাজে প্রবল থেকে প্রবলতর বাধা আসে। সবাই তো আর মূর্খ না, এমন আছে মেট্রিক পাস আছে, আইএ পাস আছে, চাকরি কিন্তু বললেই হয় না, আপনি শিক্ষা লাগবে, যোগ্যতা লাগবে, তাহলে তো চাকরি দিবে। আমরা যে নর্মস রেজুলেশন তোমাদের অফিসে আছে সেগুলো মেনে কাজ করতে পারি কিনা দেখে আমরা তোমরা আমাদেরকে পার্মানেন্ট চাকরি দিও। দর্শক, আমরা কারো পক্ষে বা কারো বিপক্ষে নই, আমাদের ক্যামেরায় যা ধরা পড়েছে সেগুলোই তুলে আনলাম আপনাদের সামনে। এখন ভালো মন্দ, ন্যায় অন্যায় বিচারের দায়িত্ব আপনার বিবেকের কাছে। কিন্তু আপনার কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, এখন যদি রাস্তাঘাটে বা চলতি পথে কোনো হিজড়া বা জনন প্রতিবন্ধীর সাথে আপনার দেখা হয়ে যায়, সেক্ষেত্রে আপনার আচরণটি কি হবে সেটি আপনিই নির্ধারণ করবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অসঙ্গতিকে সঙ্গে করে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।